আমরা শব্দের প্রতিফলন টপিকটি শুরু করছি। আলোর প্রতিফলনের মতো শব্দও প্রতিফলিত হতে পারে। কেমন? তবে শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য আলোকের তরঙ্গদৈর্ঘ্যের থেকে অনেক বড়। তার মানে শব্দের তরঙ্গদৈর্ঘ্য মানটা খুব বড় হওয়ার জন্য শব্দের প্রতিফলনের জন্য বড় আকারের প্রতিফলকের প্রয়োজন হয়। যেমন দেওয়াল, পাহাড়, গাছের সারি, নদীর উঁচু পাড় ইত্যাদি প্রতিফলকগুলো শব্দের প্রতিফলন ঘটাতে পারে। এ সম্পর্কে একটা পরীক্ষা ব্যবস্থা দিয়ে দেখানো হচ্ছে। দেখো কেমনভাবে করা হয়েছে। দেখো একটা কাঠের বড় সমতল বোর্ড ডি একটা রাখা আছে একটা টেবিলের উপর। বোর্ডটাকে খাড়াভাবে রাখা আছে। এবার দেখো T1 এই একটা নল আর একটা T2 নল, দুটি সমান ব্যাসের ফাঁপা নল। দুটো কিন্তু একই রকম দেখতে সদৃশ দুটো ফাঁপা নল সমান ব্যাসের টেবিলের উপর অনুভূমিক অবস্থায় রাখা আছে। নল দুটির মাঝখানে একটা কাঠের পাটাতন। দেখো এই যে ON একটা কাঠের পাটাতন বা পার্টিশন বলতে পারো, যেটা এই দুটো নলকে আলাদা করে রেখেছে। এবার এই পার্টিশনকে কি হয়েছে না খাড়াভাবে ডিডির সঙ্গে ও বিন্দুতে লম্ব করে রাখা আছে। এই ও বিন্দুতে লম্বভাবে রাখা আছে, অবিলম্ব করে রাখা আছে। কেমন? ঠিক আছে। এবার সি আর ডি দুটো নল, অর্থাৎ মনে করে এই যে এ দিয়ে যেটা কাটা এই মোটা অক্ষর দেওয়া আছে, এটা একটা নল। এর মধ্য দিয়ে একটা নল, আরেকটা নল। দুটো নলকে এই T1 এবং T2 ফাঁপা নলের মধ্য দিয়ে প্রবেশ করানো হলো এবং ওই নল দুটির অক্ষ ও বিন্দুতে মিলিত হলো। কেমন? তবে এখানে এমনভাবে স্থাপন করা হলো এই সিস্টেমটা, যেখানে AON এই কোণটা BON এই কোণটার সাথে সমান হয়ে যায়। কেমন? এই দুটো কোণ সমান হয়, যেখানে ওই কোণগুলোকে I আর R দিয়ে লেখা আছে, R দিয়ে প্রকাশ করা আছে। কেমন? ঠিক আছে। এইবার দেখো, লক্ষ্য করো। এবার তুমি একটা ঘড়িকে প্রথম হচ্ছে T1 নলের এই দিকে রাখলে, রাখার পর ওই T2 নলের খোলা মুখে কান পেতে শুনলে দেখা যাবে, কান পাতলে দেখবে ঘড়ির টিকটিক আওয়াজ সুস্পষ্টভাবে শুনতে পাবে। এইবার এই অবস্থায় কি করবে না, এই যে T1 নলটাকে T2 নলটাকে একটু বাম দিকে আবার একটু ডান দিকে সরিয়ে, অর্থাৎ মাঝে মাঝে একবার বাম দিকে একবার ডান দিকে সরালে তুমি কি দেখতে পাবে না, কানে যে শব্দটা শুনছিলে ঘড়ির টিকটিক শব্দটা, সেই শব্দটা কিন্তু ক্ষীণ হয়ে আসবে অথবা একেবারেই শব্দটি শোনা যাবে না। তার মানে কি দাঁড়ালো না, ওই মুহূর্তে যখন আমরা এই T2 নলটাকে এদিক ওদিক সরাচ্ছি, বামে এবং ডানে সরাচ্ছি, তখন কিন্তু I এবং R কোণ দুটো অসমান হয়ে যায়। যার ফলে এই দুটো কোণের মান অসমান হওয়ার জন্য আমার হচ্ছে সুস্পষ্টভাবে ঘড়ির টিকটিক আওয়াজটি আমরা শুনতে পাইনি। তার মানে এখানে একটা পরিষ্কার বোঝা গেল যে এখানে শব্দের যে ঘড়ির টিকটিক শব্দের প্রতিফলিত শব্দটি আমরা স্পষ্টভাবে কখন শুনতে পাচ্ছি, যখন আমার AON এবং BON এই কোণ দুটো পরস্পর সমান হয়, অর্থাৎ I এবং R কোণ দুটো সমান হয়। এখানে আমরা একটা পরিষ্কার বুঝতে পারছি, এখানে ঘড়ি থেকে আগত যে শব্দ তথা আপতিত শব্দ তরঙ্গ ও বিন্দুতে এলো এবং ও বিন্দু থেকে বেরিয়ে প্রতিফলিত হয়ে আবার প্রতিফলিত শব্দ তরঙ্গ B বিন্দু বরাবর এগিয়ে গিয়েছে। অর্থাৎ এখানে আপতিত শব্দ তরঙ্গ এবং প্রতিফলিত শব্দ তরঙ্গ এইভাবে ক্রিয়া করছে। এখানে এই অবিলম্ব হিসাবে কাজ করছে ON। এই অবিলম্বটা সাথে যে কোণ করছে আপতিত শব্দ তরঙ্গ, সেটা আপতন কোণ I, এবং প্রতিফলিত শব্দ তরঙ্গ অবিলম্বের সঙ্গে R কোণ তৈরি করছে, অর্থাৎ এটা R হচ্ছে প্রতিফলিত কোণ। তার মানে এই দুটো কোণের মান সমান হলো। আর একটা জিনিস লক্ষ্য করো,
আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ, অঙ্কিত অভিলম্ব যেন আমার প্রতিফলকের একটি সমতলে একই বিন্দুতে ও বিন্দুতে অবস্থান করছে। তার মানে এই ধারণা বা পরীক্ষা থেকে আমরা একটা স্পষ্ট দেখতে পাচ্ছি আলোর প্রতিফলনের সূত্রের সদিশ এক্ষেত্রেও শব্দের প্রতিফলন সূত্র পাওয়া যাচ্ছে। তার মানে এখানে শব্দের প্রতিফলন সূত্র আমরা বলতে পারি যে আপতিত, প্রথম সূত্রটা বলতে পারি আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত বিলম্ব একই সমতলে অবস্থান করে। এবং দ্বিতীয় সূত্র বলতে পারি আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। এবার লক্ষ্য করো, আমরা এই যে শব্দের প্রতিফলন সূত্রটা এখান থেকে পেলাম, তার ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ কাজে লাগাতে পারি। যেমন দেখো, রোগীর বুক পরীক্ষা করার জন্য ডাক্তারবাবুরা স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহার করেন, যা শব্দের প্রতিফলনের নিয়মকে বা সূত্রকে মেনে চলছে। আবার দেখো, কথা বলার নল আমরা ব্যবহার করে থাকি স্টিমার, বড় জাহাজ ইত্যাদিতে দূর থেকে কথা বলার জন্য ফাঁপা নল ব্যবহার করে থাকি। আবার দেখো, বড় হলঘরে বক্তৃতা দেওয়ার জন্য অবতল প্রতিফলক ব্যবহৃত হয়। আর এছাড়া দেখো, আরও আমরা দূর থেকে ভেসে আসা ক্ষীণ শব্দ অনেক সময় শুনবার জন্য কি করি, আমরা আমাদের হাতের তালুকে কানের কাছে বেঁকিয়ে ধরি, যাতে হাতের তালুটি অবতল প্রতিফলকের মতো কাজ করে। এর ফলে দূর থেকে আসা ক্ষীণ শব্দটা আমরা স্পষ্ট করে শুনতে পাই। এভাবে আমরা শব্দের প্রতিফলনকে কাজে লাগাতে পারি, অর্থাৎ ব্যবহারিক প্রয়োগ হিসাবে এটাকে ধরে নিতে পারি। তাহলে শব্দের প্রতিফলন এই হচ্ছে বিষয়। এর থেকে আমরা আরো অনেক কিছু পেতে পারি, পরে পরে আলোচনা করছি। তাহলে দেখো, আমরা পরীক্ষা পদ্ধতি যেটা বোঝালাম তার থেকে যে শব্দের প্রতিফলন সূত্র পেয়েছি, সেটা তাহলে কি দাঁড়ালো? প্রথম সূত্র আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। আমরা এখানে দেখলাম যে প্রতিফলনের শব্দের প্রতিফলন সূত্র, তাহলে যেটা বললাম সেটা দেখো, লেখাটা পড়ে নাও যে আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এবং দ্বিতীয় সূত্র আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এরপর দেখো, আমরা শব্দের প্রতিধ্বনি এই টপিকটি শুরু করছি। যে শব্দের প্রতিধ্বনি, আমরা এটাও এই প্রতিফলিত শব্দেরই ঘটনা, অর্থাৎ প্রতিফলিত শব্দটাইকে আমরা প্রতিধ্বনি বলতে পারি। সেটা কেমন, একটি বাস্তব ঘটনার কথা বলছি। দেখো, মনে করো গভীর রাত্রি হয়েছে, চারিদিক শুনশান নিঃশব্দ। তুমি একটি নদীর উঁচু পাড় থেকে জোরে চিৎকার করে তোমার বন্ধুকে ডাক দিলে। অর্থাৎ তুমি বন্ধুকে ডাক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবে কে যেন দূর থেকে তোমার বন্ধুকে আবার ডাকছে। অর্থাৎ এই যে পরে যে শব্দটা তুমি শুনলে, এটা অ্যাকচুয়ালি বাস্তবে তোমার ডাকা শব্দটারই প্রতিফলিত রূপ, অর্থাৎ প্রতিফলিত শব্দ। এই প্রতিফলিত শব্দটাই হচ্ছে প্রতিধ্বনি, অর্থাৎ শব্দের এই প্রতিফলনের ঘটনাকেই আমরা প্রতিধ্বনি বলে থাকি। তাহলে বিষয়টা বুঝতে পারলে যে গভীর রাত, চারিদিক নিঃশব্দ শুনশান, সামনে নদীর উঁচু পাড়, তুমি জোরে চিৎকার করে তোমার বন্ধুকে ডাকলে, কিছুক্ষণ পর তোমার মতো অনুকরণ করে কে যেন তোমার বন্ধুকে কে যেন নদীর পাড় থেকে তোমার বন্ধুকে ডেকে উঠল। শব্দের প্রতিফলনের ফলে এই ঘটনা ঘটে। প্রতিফলিত শব্দটিকে প্রতিধ্বনি বলা হয়। তা আমরা প্রতিধ্বনি ডিফাইনটা এখানে লিখেছি। দেখো, কোন উৎস থেকে উৎপন্ন শব্দ কোন দূরের প্রতিফলকে প্রতিফলিত হয়ে, এখানে নদীর পাড়টা ছিল প্রতিফলক,
তো প্রতিফলককে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে এসে পৌঁছালে প্রতিফলিত শব্দটিকে প্রতিধ্বনি বলে। তাহলে শব্দের প্রতিধ্বনি কাকে বলে এই বিষয়টা জানতে পারলে, যেটা একটা প্রতিফলিত শব্দ, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো এখন আমরা যে এই প্রতিধ্বনি শুনতে গেলে একটা প্রতিফলক দরকার, বড় প্রতিফলক। তার কারণ শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য আকারটা বড়, তরঙ্গদৈর্ঘ্যের মানটা বড় হওয়ার জন্য প্রতিফলিত হওয়ার ঘটনা সম্পন্নের কারণে তোমার বড় প্রতিফলক প্রয়োজন হয়। তো এখন আবার প্রতিফলকের আরো একটা প্রকৃতি হওয়া দরকার, যেটা জানা দরকার, যে শক্ত পদার্থ দিয়ে তৈরি প্রতিফলকই প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, কিন্তু নরম পদার্থ দিয়ে তৈরি যদি প্রতিফলক ব্যবহার করো, তাহলে সেই নরম পদার্থের তল শব্দকে শোষণ করে নেয়, শব্দ তরঙ্গকে শোষণ করে নেয়, ফলে প্রতিফলিত শব্দ তথা প্রতিধ্বনি সৃষ্টি হয় না নরম পদার্থের ক্ষেত্রে। তার মানে আমরা যে কথা বললাম, বোঝো যে শক্ত পদার্থের তৈরি প্রতিফলকের তল থেকে শব্দ প্রতিফলিত হলে প্রতিধ্বনি সৃষ্টি হয়, কিন্তু নরম পদার্থের তল শব্দকে শোষণ করে, ফলে প্রতিধ্বনি সৃষ্টি হয় না। কোন শব্দে প্রতিধ্বনি শুনতে গেলে, আমরা একটা প্রতিধ্বনি শুনতে চাই, তাহলে কি হবে না, সেটার জন্য এক শব্দ উৎস যেখান থেকে শব্দটা সৃষ্টি হচ্ছে এবং প্রতিফলক, এই দুয়ের মধ্যে একটা মিনিমাম দূরত্ব থাকা প্রয়োজন, অর্থাৎ ন্যূনতম একটা দূরত্ব বা ব্যবধান রাখতে হবে। তার কম হয়ে গেলে সেটা কখনোই প্রতিধ্বনি সৃষ্টি করবে না। সেই ন্যূনতম দূরত্বটি বিষয়ে আমাদের জানতে হবে। এটা সঙ্গে আমরা এটা নির্ণয় করবার আগে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ টপিকটা শুরু করছি। যে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ, কোন শব্দ কানে এসে আমাদের যখন পৌঁছায়, তা মস্তিষ্কে ধরে রাখার জন্য সেই শব্দটার রেশ বা অনুভূতি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে থাকে। সেই নির্দিষ্ট সময় কালটাকেই বলা হচ্ছে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ। তাহলে কোনো শব্দ কানে পৌঁছানোর পরে মস্তিষ্কে আমার যে ওই শব্দের রেশ, মানে ওই শব্দটার রেশ বা অনুভূতি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে। এই সময়টাই হচ্ছে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ। দেখো, কোন শব্দ কানে পৌঁছানোর পরে মস্তিষ্কে ওই শব্দের রেশ বা অনুভূতি যে সময়কাল ধরে থাকে, ওই শব্দের রেশ বা অনুভূতিটা যে সময় ধরে থাকে মস্তিষ্কে ধরে রাখে, সেই সময় তাকে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ বলে। এখন এই শ্রুতি নির্বন্ধ তথা শব্দকে ধরে রাখার, শব্দের রেশকে মাথার মধ্যে ক্রিয়া করার একটা যে সময়কাল, সেই সময়কালটা কিন্তু বিভিন্ন প্রকার শব্দের ক্ষেত্রে বিভিন্ন হয়। অর্থাৎ শব্দের বিভিন্ন প্রকার বলতে আমরা এই ভিত্তিতে দু রকম শব্দ ভাবতে পারি। একটি হচ্ছে তোমার হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ, আরেকটি হচ্ছে বোধগম্য শব্দ। এবার ক্ষণস্থায়ী শব্দ বলতে কি না, সেগুলো দেখো হঠাৎ করে একটা আওয়াজ হয়ে গেল, যেমন হাততালির শব্দ, বন্দুকে গুলি ছোড়ার শব্দ, বাজি পোড়ানোর বা পটকা ফাটানোর আওয়াজ, এটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ। আর এই শব্দের শব্দ নির্বন্ধ তথা শ্রুতি নির্বন্ধ হচ্ছে মানটা হচ্ছে 1/10, মানে 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড। তাহলে ক্ষণস্থায়ী শব্দ যেমন হাততালির শব্দ বা বন্দুকের শব্দ ইত্যাদি, ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ হচ্ছে, মনে রাখতে হবে, 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড। এবার বোধগম্য শব্দ আবার সেগুলো একটু সময়কাল বেশি ধরে আমাদের মস্তিষ্কে বিরাজ করে।
তা এই ধরনের শব্দ আবার তিনটা প্রকারের ধরে নিতে পারো, তিন প্রকারের ধরে নিতে পারো। যেমন প্রথমেই আমরা বলতে পারি একমাত্রিক শব্দ বা এক পদাংশ শব্দ, দ্বিতীয় যেমন দুই পদাংশ বা দ্বিমাত্রিক শব্দ, তৃতীয় তিন পদাংশ বা তিন মাত্রিক শব্দ। তাহলে এই যে বোধগম্য শব্দের প্রকৃতি তিনটে রয়েছে, তার মধ্যে প্রথমেই বলছি একমাত্রিক বা এক পদাংশ শব্দ, অর্থাৎ একটা শব্দ এমনভাবে উচ্চারিত হবে যার শব্দ নির্বন্ধ 1/5 সেকেন্ড, অর্থাৎ সময়কালটা, যে শব্দ আমাদের মস্তিষ্কে যে শব্দের রেসটা 1/5 সেকেন্ড অবস্থান করে, সেই শব্দটা হচ্ছে একমাত্রিক শব্দ। যেমন একটা ইংরেজির লেটার ক্যাপিটাল এ বা স্মল এ অথবা সি বা এফ, অর্থাৎ একটা যে শব্দ উচ্চারণ করছি এটা কিন্তু 1/5 সেকেন্ড, হ্যাঁ, এই শব্দের রেসটা আমাদের মাথায় বিরাজ করে। এই শব্দগুলো হচ্ছে আমার একমাত্রিক শব্দ। দ্বিমাত্রিক শব্দ, যেমন যে শব্দের রেসটা, হ্যাঁ, যে মানে বোধগম্য শব্দের রেস বা অনুভূতিটা আমাদের মাথায় বা মস্তিষ্কের মধ্যে 2/5 সেকেন্ড বিরাজ করে, হ্যাঁ, 2/5 সেকেন্ড আমাদের মাথায় অবস্থান করে, সেটি হচ্ছে দ্বিমাত্রিক শব্দ। তেমনি ত্রিমাত্রিক শব্দ, যে শব্দের রেস আমাদের মস্তিষ্কের মধ্যে 3/5 সেকেন্ড বিরাজ করে, তার মানে যার শব্দ নির্বন্ধ 3/5 সেকেন্ড, সেগুলো হচ্ছে ত্রিমাত্রিক শব্দ। যেমন কেয়ারফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, অর্থাৎ এই শব্দগুলো কিন্তু হচ্ছে আমার ত্রিমাত্রিক বা তিন পদাংশের শব্দ। তার যে বিষয়গুলো বললাম একটু লক্ষ্য করো, যে ক্ষণস্থায়ী শব্দ আমরা তো আলোচনা করলাম, যেমন হাততালি, বন্দুকের শব্দ ইত্যাদি, এই ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ 1/10 সেকেন্ড। বোধগম্য শব্দ, এটা তিন টাইপের বললাম, তিন রকমের। একমাত্রিক বা এক পদাংশ শব্দ, যেমন এর ক্ষেত্রে শব্দ নির্বন্ধ 1/5 সেকেন্ড, মানে 1/5 সেকেন্ড, 1/5 সেকেন্ড শব্দ নির্বন্ধ, এটা মনে রাখতেই হবে। দ্বিমাত্রিক বা দুই পদাংশ শব্দ, যেমন বিউটি, কেয়ার, ওয়ান্ডার, এই শব্দগুলো হচ্ছে দ্বিমাত্রিক শব্দ। এর ক্ষেত্রে শব্দ নির্বন্ধ 2/5 সেকেন্ড, অর্থাৎ 2/5 সেকেন্ড। ত্রিমাত্রিক বা তিন পদাংশ শব্দ, যেমন বিউটিফুল, ওয়ান্ডারফুল, কেয়ারফুল, এইরকমই শব্দগুলোর ক্ষেত্রে শব্দ নির্বন্ধ হচ্ছে 3/5 সেকেন্ড। তাহলে এই হলো আমরা হচ্ছে বোধগম্য শব্দের কথাটি জানলাম। এবার একটা শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব, যে বিষয়টি আমরা ইতিমধ্যে কথাটা বলেছিলাম এখানে, যে বিষয়টি আমরা এখন আলোচনা করছি, তথা এই ন্যূনতম দূরত্ব নির্ণয় করছি এই ক্ষণস্থায়ী এবং বোধগম্য শব্দগুলোর ক্ষেত্রে শব্দ উৎস এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব আমার কত হওয়া দরকার। তাহলে বিভিন্ন শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম ব্যবধান বা দূরত্ব নির্ণয় করছি আমরা। প্রথমেই ধরে নাও, একটা ক্ষণস্থায়ী শব্দের কথাই আমরা আলোচনায় আসছি। দেখো, ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে আলোচনা করছি। ক্ষণস্থায়ী শব্দ, এই জাতীয় শব্দ শুনবার জন্য প্রতিফলক এবং শব্দ উৎসের মধ্যে মিনিমাম কত ডিস্টেন্স থাকতে হবে। তাহলে আমরা ধরে নিই
এইখানে শব্দের একটা উৎস আছে, এটা হচ্ছে শব্দ উৎস, শব্দের উৎস, এবং এর থেকে ডি দূরত্বে, ডি মিটার, ক্যাপিটাল ডি মিটার দূরত্বে একটা প্রতিফলক রয়েছে। এইটা মনে করো একটা প্রতিফলক। তাহলে প্রতিফলক এবং শব্দের উৎসের ব্যবধানটা হচ্ছে ডি, এবং এক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যায়। হ্যাঁ, যে কোনো শব্দের প্রতিধ্বনি শোনা যায়। তাহলে দেখো ক্ষণস্থায়ী শব্দের এর এই শব্দের শব্দ নির্বন্ধ কত? শব্দ নির্বন্ধ আমরা এক্ষুনি আলোচনা করলাম 1/10 সেকেন্ড। এবার ধরে নাও, ধরিলাম প্রতিধ্বনি, এই শব্দটির প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কতটা দরকার? না, ন্যূনতম দূরত্ব তোমার সমান ডি মিটার, ক্যাপিটাল ডি মিটার। আমরা এখানে ন্যূনতম দূরত্ব ধরে নিয়েছি। এবার বায়ুতে শব্দের বেগ কত? না, বায়ুতে শব্দের বেগ আমাদের ধরে নিতে হবে, জানা মান থেকে নিতে হবে। শব্দের বেগ বায়ুতে 332 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শব্দের বেগ বিষয়টি এটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো শব্দ তরঙ্গ, এই যে প্রতিধ্বনি শব্দটি শোনার জন্য শব্দ তরঙ্গ কতটা দূরত্ব অতিক্রম করলো। না, একটা বিষয় তোমরা নিশ্চিত এটা বুঝতে পারবে যে এই শব্দ উৎস থেকে শব্দ তরঙ্গটা প্রতিফলকে এসে প্রতিফলিত হলো, আবার প্রতিফলক থেকে প্রতিধ্বনি হয়ে তথা প্রতিফলিত শব্দটি আবার উৎসের কাছে ফিরে এলো। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হলো? না, একবার ডি গেল, আবার ফিরে আসার জন্য আবার ডি দূরত্ব অতিক্রম করলো। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? ডি প্লাস ডি, অর্থাৎ আসা যাওয়ার জন্য মোট শব্দটি লাগছে প্রতিধ্বনি শব্দ অতিক্রম, প্রতিধ্বনি শোনার জন্য শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টোয়াইস ডি। তাহলে এখানে অতিক্রান্ত শব্দের অতিক্রান্ত দূরত্ব, শব্দের অতিক্রান্ত দূরত্ব S ইজিক্যাল টু টোয়াইস ডি মিটার। আবার যেহেতু গতিসূত্র থেকে আমরা কি জানি, S ইজিক্যাল টু ভিটি, ভি ইজিক্যাল টু শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ যেটা 332 মিটার পার সেকেন্ড অলরেডি আমাদের জানা আছে, আর টি ইজিক্যাল টু সময়, দ্যাট ইজ শব্দ নির্বন্ধ। এবার ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ আমরা অলরেডি 1/10 সেকেন্ড জানি। তাহলে এই হচ্ছে বিষয়টা। তাহলে মানগুলো বসিয়ে দিই। এস এর মান টোয়াইস ডি, অতএব টোয়াইস ডি ইজিক্যাল টু 332 ইন্টু 1/10, আর ডি ইজিক্যাল টু, এখান থেকে ক্যালকুলেশন করো, হচ্ছে 2 দিয়ে ভাগ হলে 166/10, তার মানে 16.6 মিটার। তাহলে কাজেই ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য
শব্দ উৎস, শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.6 মিটার হতে হবে। এটাই শর্ত যে কমপক্ষে এত মিটার দূরত্বে থাকলে শব্দ উৎস এবং প্রতিফলক, তাহলে হচ্ছে আমরা ক্ষণস্থায়ী শব্দ শুনতে পাবো। এরপর দেখো আমরা বোধগম্য শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার জন্য শব্দ উৎস এবং প্রতিফলকের মিনিমাম দূরত্ব কত হবে। তো আমরা এখানে আলোচনা করছি, দেখো বোধগম্য শব্দ আচ্ছা, বোধগম্য শব্দের শ্রেণী তো আমরা একটা জানি। প্রথমে হচ্ছে একমাত্রিক শব্দ, তাহলে একমাত্রিক বা এক পদাংশ শব্দ। আর এই শব্দের শব্দ নির্বন্ধ কত না, শব্দ নির্বন্ধ হচ্ছে 1/5 সেকেন্ড, 1/5 সেকেন্ড। তাহলে এর শব্দ নির্বন্ধ হচ্ছে 1/5 সেকেন্ড। এটা আমরা অলরেডি জেনে আছি। এবার ধরে নিলাম এই শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দ উৎস এবং হচ্ছে আমার প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব ক্যাপিটাল ডি মিটার। ঠিক আগের মতো বিষয়টা আমরা ধরে নিতে পারি, কেমন? এবার দেখো সেই কথাটাই এখানে আবার সেই একই লেখা আছে যে বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে শব্দের অতিক্রান্ত দূরত্ব ঠিক একইভাবে আমরা ভাবতে পারি, টুয়াইস ডি মিটার হবে। হ্যাঁ, আর এস ইজিক্যাল টু ভিটি, এই সূত্র আমাদের গতিসূত্র থেকে জানি, যেখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর ডি টুয়াইস ডি 332, সরি ভি হচ্ছে বেগ, দ্যাট ইজ 332 মিটার পার সেকেন্ড। আর শব্দ নির্বন্ধ এখানে হলো 1/5 সেকেন্ড, 1/5 সেকেন্ড। কাজে এখানে মানটা বসাতে হবে তোমাকে 1/5 সেকেন্ড, অর্থাৎ s ইজিক্যাল টু vt তে মানটা বসিয়ে দিলে টুয়াইস d ইজিক্যাল টু 332 গুণিতক 1/5 আর d ইজিক্যাল টু এখান থেকে দূরত্বটা কত বেরাবে দেখো, 332 বাই টুয়াইস 2 into 5 এত মিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 5/10 অর্থাৎ 33.2 মিটার। তাহলে আমরা ডি এর মানটা বের করতে পারলাম 33.2 মিটার। কাজেই একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনবার জন্য একমাত্রিক তথা এক পদাংশ, একমাত্রিক বা এক পদাংশ শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 33.2 মিটার হতে হবে, 33.2 মিটার হতে হবে। তারপর দ্বিমাত্রিক বিষয়টা গেল। এবার দ্বিমাত্রিক বিষয়টি আসছি আমরা। তাহলে দ্বিমাত্রিক থেকে একইভাবে আমরা দ্বিতীয় পর্যালোচনা করতে পারি যে বোধগম্য শব্দের দ্বিতীয় শব্দ হচ্ছে দ্বিমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ কত হবে না, তোমাদের জানা আছে 2/5 সেকেন্ড শব্দ নির্বন্ধকাল। তাহলে ঠিক একইভাবে আমরা এটাও ক্যালকুলেশন করে দেখাতে পারি যে শব্দ প্রতিধ্বনি, এই শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব ডি মিটার হতে হবে। আচ্ছা, বায়ুতে শব্দের ডি মিটার আছে মনে করে নাও, আর বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব, শব্দের অতিক্রান্ত দূরত্ব টুয়াইস ডি মিটার। আর যেহেতু এস ইজিক্যাল টু ভিটি, আর এখানে মানটা বসিয়ে দাও, যে মানগুলো বসাচ্ছি আমরা, দেখো পরপর ক্যালকুলেশন করছি।
যে এখানে তাহলে শব্দ নির্বন্ধ কাল হচ্ছে এখানে ভি ইজিক্যাল টু শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, টি সময়, শব্দ নির্বন্ধ হচ্ছে 2 এর 5 সেকেন্ড। তাহলে অতএব এস ইজিক্যাল টু টুয়াইস ডি, ভি ইজিক্যাল টু 332 ইন্টু টি এর মান হচ্ছে 2 এর 5 সেকেন্ড, আর ডি ইজিক্যাল টু, লক্ষ্য করো এটা উপরে গুণ করলে 2 2 এ 4, 2 3 এ 6, 2 3 এ 6, 664 বাই 2 ইন্টু 5 এত মিটার ইজিক্যাল টু 5 দিয়ে 10, 10 দিয়ে ভাগ করলে 66.4 মিটার। তাহলে এখানে শব্দ উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হলো 66.4 মিটার। কাজেই দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 66.4 মিটার হতে হবে, মিনিমাম ডিস্টেন্স। ঠিক তৃতীয় বোধগম্য শব্দের তৃতীয়টা হচ্ছে ত্রিমাত্রিক। হ্যাঁ, নাম্বার 3 নম্বরে আসছে আলোচনায় যে এখানে ত্রিমাত্রিক বা 3 পদাংশ। হ্যাঁ, ত্রিমাত্রিক বা শব্দের শব্দ নির্বন্ধ কত না ত্রিমাত্রিক বা 3 পদাংশ শব্দের শব্দ নির্বন্ধ 3/5 সেকেন্ড। ঠিক শব্দ উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব ক্যাপিটাল ডি মিটার রাখলে ত্রিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনা যাবে। এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব ধরে নিলাম, কারণ সেই কথাটাই আগের মতোই লেখা একই আছে। আর বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। আর শব্দের অতিক্রান্ত দূরত্ব কত হবে না যাওয়া আসার জন্য মোট টুয়াইস ডি মিটার। হ্যাঁ, একই কথা। তারপর গতিসূত্র থেকে আমরা জানি এস ইজিক্যাল টু ভিটি। হ্যাঁ, এস ইজিক্যাল টু ভিটি। এবার ভি ইজিক্যাল টু শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে সময় বা শব্দ নির্বন্ধ, দ্যাট ইজ ইজিক্যাল টু 3/5 সেকেন্ড। তাহলে অতএব এখানে মানগুলো বসিয়ে নি। অতএব এস ইজিক্যাল টু টুয়াইস ডি, ভি হচ্ছে 332, টি হচ্ছে 3/5, और ডি ইজিক্যাল টু, এটা ক্যালকুলেশন করলে দেখো 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে 6, 3 থেকে 9, 3 থেকে 9 ডিভাইড বাই 2 ইন্টু 5। হ্যাঁ, এই 2টা নিচে নেমে গেল আর 5 আছে, তাহলে 10 দিয়ে ভাগ হলে এখানে মানটা কত দাঁড়াবে 99.6 মিটার। তাহলে এখানে শব্দের উৎস অর্থাৎ কাজে দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 99.6 মিটার হতে হবে। 99.6 মিটার হতে হবে। তাহলে এটাও আমরা বিষয়টি শুনলাম, পরিষ্কার বুঝতে পারলাম। এখানে একটা কোশ্চেন দিচ্ছি যে সাধারণ মাপের ঘরে কথা বললে প্রতিধ্বনি শোনা যায় না কেন? কেমন? তাহলে কোশ্চেনটা হচ্ছে সাধারণ মাপের ঘরে কথা বললে প্রতিধ্বনি শোনা যায় না কেন? প্রতিধ্বনি শোনা যায় না কেন? তাহলে দেখো আমরা উত্তরটা বলতে পারি যে একটা ন্যূনতম দূরত্ব থাকা দরকার। আমার যে কোনো শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম ব্যবধান থাকতে হবে। তো আমরা অলরেডি বিষয়টা তো জেনেই এক্ষুনি ক্যালকুলেশন করলাম যে কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে অন্ততপক্ষে ক্ষণস্থায়ী শব্দের জন্য, হ্যাঁ, বিশেষ করে প্রতিফলক এবং শব্দ উৎসের কমপক্ষে
6 মিটার ন্যূনতম দূরত্ব হওয়া দরকার। তাহলে আমরা কি বলছি দেখো, কোন শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে কমপক্ষে দূরত্ব কমপক্ষে 16.6 মিটার হতে হবে। মানে এটা একটা শর্ত, এটাই হচ্ছে চূড়ান্ত শর্ত। কিন্তু সাধারণ মাপের ঘরে যে কোনো দুটি দেওয়ালে মধ্যকার দূরত্ব বলতে পারো বা ব্যবধান 16.6 মিটার অপেক্ষা অনেক কম। 16.6 মিটারের চেয়ে অনেক কম, তার মানে দেখো দূরত্ব অনেক কম আছে। তাই সাধারণ মাপের ঘরে কোন শব্দ মানে সব থেকে তো কম সময়টা তোমার দরকার হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ। তা ক্ষণস্থায়ীর জন্য তো ন্যূনতম 16.6 মিটার দূরত্ব দরকার, কিন্তু সাধারণ ঘরের মাপে তো 16.6 মিটারের চেয়ে অনেক কম। আর একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিকের ক্ষেত্রে সেক্ষেত্রে তো দূরত্ব আরো বাড়বে। হ্যাঁ, ন্যূনতম দূরত্বের মানটা নিশ্চিত কিছুক্ষণ আগে দেখলে 33.2 মিটার একমাত্রিকের ক্ষেত্রে, দ্বিমাত্রিকের ক্ষেত্রে 66.4 মিটার, আর যে ত্রিমাত্রিকের ক্ষেত্রে 99.6 মিটার দূরত্ব হতে হবে। তার মানে আরো বড় বড় দূরত্ব দরকার, কিন্তু ক্ষণস্থায়ীর জন্যই দূরত্ব যেটা দরকার, মিনিমাম যে দূরত্ব সেটাই নেই। তার মানে ওগুলোর থেকে তো আরো কম হবে, কাজে ওগুলো আর আলোচনায় আনছি না, অমনি অ্যাডিশন উত্তর দিলেই হবে। তাই সাধারণ মাপের ঘরে কোন শব্দের প্রতিধ্বনি শোনা যায় না। কেমন? তাহলে এটা হচ্ছে মূল ঘটনা, এটা হচ্ছে অ্যান্সার হলো। তাহলে আমরা যে কোশ্চেনটি বললাম তার উত্তরটিও বুঝতে পারলে।